এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবেস্পোর্ট 20 আমরা যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিরিজটা শুরু করেছি, তার বেশ কিছু সিনেমা আমরা দেখেছি। আজকে আমরা তার পরবর্তী সিনেমা ব্ল্যাক প্যান্থার 2 ওয়াকান্ডা ফরএভার সিনেমা সম্পর্কে জানতে চলেছি। তো এই সিনেমা সম্পর্কে যদি সংক্ষেপে বলি, এই সিনেমাটি নির্মিত হয়েছিল 2022 সালে। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল 2500 কোটি টাকা এবং বক্স অফিস আয় করেছিল প্রায় 9,500 কোটি টাকার মতো। তো বুঝতে পারছো সিনেমাটি ব্লকবাস্টার হয়েছিল। এছাড়াও এই সিনেমাটার আইএমডিবি রেটও কিন্তু অনেক ভালো, 6.7। আর 2500 কোটি টাকার একটা বাজেটের সিনেমা, বুঝতেই পারছো এটার ভিএফএক্স বা আদার কোয়ালিটি অবশ্যই বেটার হবে, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর তাছাড়া এই সিনেমাটা যখন আমি দেখেছি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছিল। ইভেন সত্যি কথা বলতে থোর সিনেমার চেয়ে আমার এই সিনেমাটা একটু বেশি ভালো লেগেছে। অনেকে আমাকে গালি দিতে পারে এর জন্য। থোরের লাস্ট যে সিনেমাটা আমরা এক্সপ্লেন করলাম, লাভ অ্যান্ড থান্ডার, তার চেয়ে এইটা বেশি ইন্টারেস্টিং লেগেছে। আর আরেকটা ব্যাপার, এই সিনেমার স্ক্রিপ্টটাও কিন্তু আমরা বঙ্গউডের কাছ থেকে নিয়েছি। তো স্ক্রিপ্টের জন্য বঙ্গউডকে ধন্যবাদ জানিয়ে চলো আমরা এই সিনেমার কাহিনীতে চলে যাব। তবে এখানে একটা বিষয় লক্ষ্যে, এমসিইউ এর প্রত্যেকটা সিনেমাটা কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। তো তুমি যদি ব্ল্যাক প্যান্থার ফার্স্ট সিনেমাটা না দেখে থাকো, তাহলে ব্ল্যাক প্যান্থার 2 সিনেমাটা বোঝা কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। তারপরও আমি আমার মতো চেষ্টা করব যতটুকু আমার ফার্স্ট পার্ট দেখে মনে আছে অতটুকু তোমাদের বোঝানোর জন্য। তবে আমার বিশ্বাস সাইবেস্পোর্ট 20 যারা এই ভিডিওগুলো দেখবে তারা অলরেডি ব্ল্যাক প্যান্থারের ফার্স্ট পার্টটা দেখেছো। তো বাড়তি কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই সিনেমা যখন শুরু হয়, সিনেমার শুরুতে আমরা জানতে পারি ওয়াকান্ডার বর্তমান যে রাজা টিচালা, সে দুরারোগ্য একটা অসুস্থতায় মারা যাচ্ছে। আর তাকে মারা যাওয়া দেখানোর কারণটা আমরা অবশ্যই জানি। এটা কিন্তু অবশ্যই সিনেমার স্ক্রিপ্টে প্রথমে ছিল না, কিন্তু অ্যাকচুয়াল যে টিচালা সে কিন্তু মারা গিয়েছিল এই সিনেমা নির্মাণের আরো 2 বছর আগে। তো তার জন্য হয়তো এই সিনেমার এই পরিবর্তনটা আনা হয়েছে। তো যাই হোক, টিচালা যখন মারা যাচ্ছিল তখন তার বোন শুরি কৃত্রিম ভাবে সেই হার্ট শেপের ফুলটা তৈরি করার চেষ্টা করছে, যে ফুলের মাধ্যমে ব্ল্যাক প্যান্থারের ক্ষমতা পাওয়া যায়। তো এই ফুল দিয়ে কি করবে শুরি? ওই ফুল দিয়ে মূলত তার ভাইকে সে বাঁচানোর চেষ্টা করছে, কারণ ওই ফুলে অনেক পাওয়ার রয়েছে। তবে এখানে আরেকটা প্রশ্ন জায়গা আমাদের মনে, ওয়াকান্ডায় তো আগে থেকে এই ফুলটা ছিল, এখন কি হয়েছে? কিন্তু ফার্স্ট পার্টে আমরা দেখেছি যে কিলমাঙ্গার কিন্তু ওই ফুলের রস পান করে ব্ল্যাক প্যান্থার হয়ে ওঠার পরে সমস্ত ফুল জ্বালিয়ে দিয়েছিল, যাতে আর কেউ ব্ল্যাক প্যান্থার না হতে পারে। তো এই বর্তমানে এর জন্য পুরো দুনিয়াতে ওই হার্ট শেপের ফুলটা আর একটাও নেই। তো এই কারণে শুরি বিশ্বাস করে এই ফুলটা যদি সে আবার তৈরি করতে পারে, তাহলে তার দাদাকে বা তার ভাইকে সে বাঁচাতে পারবে। তো সে প্রাণপণ চেষ্টা চালাচ্ছিল কৃত্রিম ভাবে ল্যাব ওই ফুলটা তৈরি করার জন্য। কিন্তু এই কাজে সফল হওয়ার আগেই তার মা রান্ডমা আসে এবং তাকে জানায় তোর দাদার বেঁচে নেই, মানে আমাদের ব্ল্যাক প্যান্থার মারা গিয়েছে। আর এর পরবর্তীতে আমরা কিং টিচালার শেষকৃত্য অনুষ্ঠান দেখতে পাই, যেখানে সমস্ত ওয়াকান্ডাররা মিলে তাদের রীতি অনুযায়ী টিচালাকে শেষবারের মতো বিদায় জানাচ্ছে। তো এবার এখান থেকে সিন শিফট হয় 1 বছর পর, যেখানে আমরা জানতে পারি ওয়াকান্ডার রাজা মারা যাওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়ার পরে সমস্ত দেশ, মানে পৃথিবীর যত দামি দামি দেশ রয়েছে, শক্তিশালী দেশ রয়েছে, তারা নিজেদের মতো চেষ্টা করছে যে ওয়াকান্ডায় যে ভাইব্রেনিয়াম রয়েছে সেটা চুরি করা। আমরা কিন্তু আগে থেকে জানি যে এই ভাইব্রেনিয়াম জিনিসটা শুধুমাত্র ওয়াকান্ডায় রয়েছে, একটা উল্কাপিণ্ড পড়েছিল সেই হিসেবে রয়েছে, এবং এর জন্য কিন্তু ওয়াকান্ডা এত শক্তিশালী। কিন্তু এই ভাইব্রেনিয়াম পাওয়ার জন্য মনে করো রাশিয়া, আমেরিকা এবং বিভিন্ন দেশ এখন খেপে গিয়েছে। এমনকি ফ্রান্সের কিছু সেনাবাহিনী ওয়াকান্ডার একটা আউটরিচ সেন্টারে প্রবেশ করে সেখান থেকে ভাইব্রেনিয়াম চুরি করার চেষ্টাও করে। কিন্তু ডোরা মিলাজে যে বাহিনী রয়েছে, ওই মেয়েদের বাহিনী, তারা সহজেই ওই ফরাসি বাহিনীকে বন্দী বানায়, পরাজিত করে। তো এরপর একটা পরবর্তী অনুষ্ঠানে আমরা দেখতে পাই যে ওয়াকান্ডার রানী রামনরা জাতিসংঘের মিটিং উপস্থিত ছিল। আর তখন আমেরিকার যে প্রতিনিধি রয়েছে সে রানীমাকে উদ্দেশ্য করে বলে ওয়াকান্ডায় যে ভাইব্রেনিয়াম রয়েছে তার হক পুরো পৃথিবীর রয়েছে এবং পুরো পৃথিবীর সাথে সেটা ভাগ করে নেওয়ার জন্য তাকে অনুরোধ জানানো হয়। বাট রানীমা এখানে সবাইকে স্পষ্ট জানিয়ে দেয় ওয়াকান্ডানদের একটা নীতি রয়েছে, সেটা হচ্ছে যা কিছু হয়ে যাক না কেন তারা কোনোভাবেই ভাইব্রেনিয়াম অন্যের হাতে তুলে দেবে না, কারণ বাকি সব দেশের হাতে ভাইব্রেনিয়াম চলে গেলে তারা মারাত্মক আরো অস্ত্র তৈরি করবে এবং এই কারণে পুরো দুনিয়াতে 3য় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। ইভেন তিনি সাথে করে সেই ফরাসি সৈনিকদেরও নিয়ে এসেছিলেন যাদেরকে বন্দী করা হয়েছিল এবং বলে এইবারই লাস্টবার যাদেরকে আমি সহজে ছেড়ে দিচ্ছি, এর পরের বার যদি কোনো দেশ ভাইব্রেনিয়াম চুরি করার চেষ্টা করে, আমাদের ওয়াকান্ডায় প্রবেশ করার চেষ্টা করে, তাহলে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং এটা একটা যুদ্ধের সূত্রপাত করবে। আর আমি আবারও মনে করিয়ে দিতে চাই, আমাদের ব্ল্যাক প্যান্থার টিচালা চলে গেলেও ওয়াকান্ডারদের মধ্যে এখনো সেই ক্ষমতা রয়েছে যে বাকিদের কাছ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবে। তো বুঝতেই পারছে একবারে কড়া কথা শুনিয়ে দিয়েছে। আর এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই আটলান্টিক মহাসাগরে আমেরিকান সিআইএ এবং ইউএস নেভি মিলে একটা ভাইব্রেনিয়াম শনাক্তকারী মেশিন ব্যবহার করে পানির নিচে ভাইব্রেনিয়াম শনাক্ত করে। তো এখানে আমাদের সবার মনে প্রশ্ন আসে যে ভাইব্রেনিয়াম তো শুধুমাত্র ওয়াকান্ডাতে পতিত হয়েছিল 1000 বছর পূর্বে, তাহলে আটলান্টিক মহাসাগরে ভাইব্রেনিয়াম কই থেকে আসলো? তো এটার উত্তরও কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব। তো যাই হোক, তারা যখন এই অভিযান করছিল আমেরিকান সেনাবাহিনী, তখনই নীল চামড়াযুক্ত পানির নিচে বসবাস করে এক জাতের মানুষ তাদের উপর আক্রমণ করে, মানে বিষয়টা অনেকটা সোমালিয়া জলদস্যুদের মতো। তো যাই হোক, এই সিনেমাতে তাদেরকে নাম দেওয়া হয়েছে নামুর বাহিনী বা তালোকান বাহিনী। আর এখানে আমরা দেখতে পাই ওই পানির মানবগুলো একটা একটা করে সৈন্যদের হিপনোটাইজ করে, আর এর ফলে তারা কর্মক্ষমতা হারিয়ে নিজেরাই পানিতে ঝাঁপ দিতে শুরু করে। তো এই দৃশ্য দেখে সেখানকার মেইন কর্মকর্তারা হেলিকপ্টারের মাধ্যমে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হেলিকপ্টারটিও নামরদের দ্বারা বিধ্বস্ত হয়। আর এই ঘটনায় ইউএস গভর্নমেন্টের ভাইব্রেনিয়াম খোঁজার অভিযান এখানেই থেমে যায়। কিন্তু সিআইএ এই কাজের জন্য ওয়াকান্ডাকেই দায়ী করে, কারণ তারা মনে করে
ভাইব্রেনিয়াম একমাত্র ওয়াকান্ডারাই রক্ষা করতে চায়। তো এই আক্রমণটা তারাই করিয়েছে, কিন্তু পুরো দুনিয়ার মানুষের আইডিয়াও ছিল না যে হাজার হাজার বছর ধরে এই তালোকান জাতিরা মানব চক্ষুর আড়ালে সমুদ্রের তলে বসবাস করে আসছে। মানে এখানে তাদেরকে আমাদের এই ফার্স্ট ইন্ট্রোডিউস করানো হলো। আর এখানে একটা মজার কথা বলে, এই সিনেমাতে কিন্তু আমেরিকাকেও ভিলেন দেখানো হয়েছে, যেটা একমাত্র আমেরিকান সিনেমাতেই পসিবল। পৃথিবীর অন্য কোনো দেশ তার নিজ দেশের বিরুদ্ধে সিনেমা বানানোর সাহসী পাবে না। তো এটাই হচ্ছে আমেরিকার মনে করো ফ্রিডম অফ স্পিচ। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই রানী রামুন্ডা রাজকুমারী সুরির সাথে দেখা করে এবং তার কাছে জানতে চায় তুমি যে হার্ট শেপ ফুল তৈরি করার চেষ্টা করছিলে তার গবেষণা কত দূরে গিয়েছে। তো রাজকুমারী তখন জানায় ওই ফুল তৈরি করার আমি চেষ্টা করছিলাম একমাত্র আমার বড় ভাইকে বাঁচানোর জন্য, নতুন কোনো ব্ল্যাক প্যান্থার তৈরি করার জন্য নয়। আর এই কারণে সেই গবেষণা আমি বন্ধ করে দিয়েছি। আর এখন আমি চেষ্টা করছি কিভাবে ওয়াকান্ডার সিকিউরিটি আরো বাড়ানো যায়, যাতে বাইরের পৃথিবীর হামলা থেকে আমরা খুব সহজেই বাঁচতে পারি। তো এই কথা শুনে রানী রামুন্ডা তাকে জানায় আজকে তোমার ভাইয়ের মৃত্যুর 1 বছর পূরণ হলো, মানে গত বছর ঠিক এই দিনে তার ভাই মারা গিয়েছিল। তো সেই হিসেবে তারা দুজন করে কি তাদের রীতি অনুযায়ী বা রীতি সম্পূর্ণ করার জন্য উপস্থিত হয় সমুদ্রের তীরে, যেখানে তারা টিচেলার শেষকৃত্য অনুষ্ঠানে যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসটা আগুনে জ্বালিয়ে দেবে। কিন্তু সুরি বলে আমার ড্রেসটা আমি এখন জ্বালাবো না, সেটা সময় হলে আমি চালাবো। তো এইসবের মাঝেই তাদের সামনে উপস্থিত হয় নামুন নামের একজন লোক, মানে ওই পানির বাসিন্দা। আর তাকে দেখে রানী এবং রাজকুমারী দুজনই তো হতবাক হয়ে যায়, কারণ তাদের যে একটা সীমান্ত রয়েছে, অদৃশ্য সীমান্ত, সেটা টপকে তো ভেতরে কারো আসা পসিবল নয়। তো এই জন্য রানী রামুন্ডা তাকে জিজ্ঞাসা করে তুমি কে। তো রানীর প্রশ্নের উত্তরে সে জানায় আমি নামর, আর আমার নিজের লোকেরা আমাকে উকুল বলে, আর শত্রুরা বলে আমাদেরকে নামর। তো নামর কথার অর্থটা হচ্ছে শয়তানের বাচ্চা। তো যাই হোক, এই পরিচয় দেওয়ার পরে নামর তাদেরকে জানায় ওয়াকান্ডায় যেমন ভাইব্রেনিয়াম রয়েছে তেমন আমাদের কাছেও ভাইব্রেনিয়াম রয়েছে, আর ওটার হদিস ইউএস গভর্নমেন্ট পেয়ে গিয়েছে। যদিও এই টাইমে তাদের মিশন আমরা ব্যর্থ করে দিয়েছি, কিন্তু দ্বিতীয়বার যাতে ইউএস গভর্নমেন্ট ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে না পারে এই জন্য যে বিজ্ঞানী ওই ভাইব্রেনিয়াম শনাক্তকারী মেশিন তৈরি করেছে তাকে ধরে তোমরা আমাদের হাতে তুলে দেবে। আর এই ভাইব্রেনিয়ামের মতো এত গুরুত্বপূর্ণ শক্তিশালী একটা ধাতু যেহেতু একমাত্র ওয়াকান্ডাদের কাছেই ছিল এবং তারাই সর্বপ্রথম এই ব্যাপারটা পৃথিবীর কাছে উন্মুক্ত করেছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে ফার্স্ট পার্টে কিং টিচালা কিন্তু বলেছিল যে ভাইব্রেনিয়াম সে পুরো পৃথিবীর সাথে শেয়ার করবে, কিন্তু সেটা সে মারা যাওয়ার পর আর করা হয়নি। তো এই কারণে পুরো দুনিয়া জেনে গিয়েছে ভাইব্রেনিয়াম সম্পর্কে এবং ভাইব্রেনিয়াম উদ্ধারে লেগে রয়েছে। তো এই কারণে তালোকানরা সংকটে পড়েছে, আর এর পুরো দায়ভার ওয়াকান্ডাদের। তো এই জন্য সে হাজির হয়েছে রানী রামুন্ডার কাছে এবং তাকে দায়িত্ব দেয় তুমি ওই বিজ্ঞানীকে ধরবে যে ওই মেশিনটা তৈরি করেছে এবং তাকে খুঁজে বের করে আমাদের হাতে তুলে দেবে, আমরা তাকে শাস্তি দেবো। আর যদি ওয়াকান্ডারা এই কাজে আমাদের হেল্প না করে তাহলে আমাদের বাহিনী এসে সর্বপ্রথম ওয়াকান্ডাদের উপরে আক্রমণ করবে। আর এটা বলে সে করে কি ভাইব্রেনিয়াম ডিটেক্টর মেশিনটা ওদেরকে দিয়ে যায়, যেটা ওরা আমেরিকান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার করেছিল। তো নামরের কাছ থেকে এরকম হুমকি পাওয়ার পরই রানী করে কি রামুন্ডা এবং তার বাকি কাবিলাদের মেম্বারের সাথে একটা সভার আয়োজন করে। সেখানে সবাই জানায় আজ পর্যন্ত আমাদের লড়াই এমন কারোর সাথে হয়নি যার কাছে ভাইব্রেনিয়াম রয়েছে, তো এর জন্য ওদেরকে দুর্বল ভাবাটা আমাদের মোটেও ঠিক হবে না। কিন্তু ওই সভাতে জাবরি উপজাতির যে লিডার ছিল এম বাকু, ওকে অবশ্যই চিনে থাকবে, সে বলে কে নাকি এসেছে যার সম্পর্কে আমরা কিছু কোনোদিন শুনিনি যাই না, সে আমাদের হুমকি দিল আর আমরা তার কথা মেনে নেবো, ভয় পেয়ে যাবো, এটা কোনোদিনও হতে পারে না। আমি চাই ওকে আমরা খুঁজে বের করবো এবং মেরে ফেলবো। তো এখানে সবার মেম্বাররা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কেউ এম বাকুর পক্ষে কেউ রানীর পক্ষে। তো রানী তখন চিন্তিত হয়ে যায় যে এখন আমার কি করা উচিত। আর এদিকে আমরা দেখি শুরু করে কি নামরের দিয়ে যা সেই ভাইব্রেনিয়াম ডিটেক্টর মেশিনটা চেক করে এবং বুঝতে পারে এই মেশিনটা সত্যি দুর্দান্ত কাজ করে এবং তার মাকে জানায় যে এটা তৈরি করেছে সে সত্যি জিনিয়াস। আর এখানে ওকেও ছিল, ওকেও রানীমাকে জানায় এই মেশিন যে বিজ্ঞানী তৈরি করেছে তাকে খুঁজে আনার একটা রাস্তা আমার কাছে রয়েছে, আমি জানি আমাদের কি করতে হবে, তবে এর জন্য আমার রাজকুমার সুরির সাহায্য লাগবে। কিন্তু রানীমা একদম রাজি হয় না। প্রথমত সুরি তার ভাইয়ের মৃত্যুর কারণে মেন্টালি একটু ডিপ্রেসড, দ্বিতীয়ত নামরের মতো এত ভয়ঙ্কর একজন লোক হুমকি দিয়ে গিয়েছে, তো এই মুহূর্তে রাজকুমারে যদি ওয়াকান্ডার বাইরে থাকে সেটা আরো ডেঞ্জারাস হতে পারে। কিন্তু ওদের যে সেনাবাহিনীর জেনারেল ওকেয়া বলে দেখুন এটা অনেক বড় একটা ব্যাপার, এই রিস্কটা আমাদের নিতেই হবে। তো কোনোভাবে রানীমাকে রাজি করে নেয় আর তারপরে ওকেয়া এবং সুরি দুজনে মিলে চলে যায় হচ্ছে আমেরিকার ভার্জিনিয়াতে, যেখানে তারা দুজনে মিলে দেখা করে তাদের পুরনো বন্ধু এভারেস্ট রসের সাথে। আর এই ব্যক্তিকে তো কিন্তু আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম, সে সিআইএ এজেন্ট ছিল এবং সে কিন্তু ওয়াকান্ডাদের পক্ষে ভিলেনদের বিরুদ্ধে লড়াই করেছিল ওই যে ড্রোন নিয়ে। তো যাই হোক ওই সিআইএ এজেন্ট রোজের কাছে সবকিছু ওরা খুলে বলে, আর তখন সে বলে হ্যাঁ এটা সম্পর্কে আমি শুনেছি, ওই মেশিনটা তৈরি করেছে কলেজে পুরো একটা মেয়ে যে বড় ধরনের কোনো বিজ্ঞানীও নয়, ওর নাম হচ্ছে রিরি উইলিয়াম। তো ওর কাছ থেকে তথ্য পাওয়ার পর ওরা দুজনে পৌঁছে যায় সেই কলেজে, আর সেখানে সুরি একাই দেখা করে রিরির সাথে। তো রিরি তো পরিচয় পাওয়ার পরে অবাক হয়ে যায়, এটা ভেবে যে একটা রাজকুমারী আমার সাথে দেখা করতে এসেছে, হয়তো আমাকে ওদের টেকনোলজিতে কোনো চাকরি দেবে বা অ্যাসিস্ট্যান্ট বানাবে। কিন্তু সুরি তখন তাকে জানায় তুমি যে ভাইব্রেনিয়াম ডিটেক্টর মেশিনটা তৈরি করেছো ওটা তো সিআইএর হয়ে কাজ করছে, এটা কি তুমি ঠিক করেছো? তো রিরি তখন অবাক হয়ে যায় এবং বলে আমি জাস্ট একজন কলেজ পড়ুয়া ছাত্রী, আর কোথায় হচ্ছে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ, আমি ওই মেশিনটা বানিয়েছিলাম আমাদের ক্লাস প্রজেক্টের জন্য, তো আমি জানিও না যে সিআইএ ওই মেশিনটা নিয়ে কি করছে। তো আমরা সবাই বুঝতে পারি যে রিরি নিজেও যায় না যে ওই মেশিনটাতে কি ব্যবহার হচ্ছে, কিন্তু সুরি তাকে জানায় তোমাকে আমার সাথে ওখানটায় যেতে হবে। কিন্তু রিরি রাজি হয় না, যাবো না আমি। কিন্তু তখনই ওকায় সেখানে আসে এবং বলে ভালোই ভালো যদি যাও তাহলে তো ভালো, না হলে জোর করে একবারে তুলে নিয়ে যাব। কিন্তু সুরি তখন ওকায়কে থামিয়ে দেয় এবং চালাকি করে এবং বলে ঠিক
আছে ওকে ওকে এখানেই থাকতে দাও, যখন ওই নামর বাহিনী আসবে না ওকে হত্যা করবে তখন ও একাই বুঝে নেবে। তো এটা শুনে রিরি ভয় পেয়ে যায় এবং রাজি হয়ে যায় যে তোমাদের সাথে আমি ওয়াকান্ডায় যাবো, কিন্তু যাওয়ার আগে আমার বিশেষ কিছু জিনিস রয়েছে সেগুলো নিতে হবে। তো এটা নেওয়ার জন্য সে একটা গ্যারেজে অবস্থিত হয়, আর ওখানে ওর গবেষণার আমরা অনেক জিনিসপত্র দেখতে পাই, মানে ওর ল্যাব। আর সেখানেও ওকাই এবং সিরিকে একটা আয়রন ম্যান টাইপ একটা স্যুট দেখায় যেটা সে নিজের হাতে তৈরি করেছে। মানে কি দিনকাল আইলো ভাই, সবাই আয়রন ম্যান স্যুট তৈরি করতে পারে, কিন্তু ওদের ফলো করে এখানে আবার সিআইএ চলে এসেছে, FBI চলে এসেছে এবং চারদিক থেকে ওদেরকে ঘিরে ফেলেছে। তো এই কারণে এখান থেকে বাঁচার জন্য ওরা তিনজনই আলাদা আলাদা ভাবে এখান থেকে পালানোর চেষ্টা করে। সুরি একটা মোটরসাইকেলের সাহায্য নেয়, ওকে গাড়ির সাহায্য নেয়, আর রিরি করে কি তার আয়রন ম্যান টাইপ স্যুটটা পরে। তো এভাবে তারা FBI পিছু ছাড়াতে পারলেও নামরের যে বাহিনী তারা ওদের উপর আক্রমণ করে। ওদের উপর আক্রমণ করা হচ্ছে ওয়াটার বোম দিয়ে, মানে ওরা যেহেতু পানির নিচের ওদের সবকিছু ওই পানির জিনিসই হয় আর কি। তো ওদের আক্রমণে সুরি এবং রিরি তৎক্ষণাৎ জ্ঞান হারায়, আর ওকে তখন একাই লড়াই চালিয়ে যেতে থাকে, বাট শত চেষ্টার পরে ওকে ওদের সাথে পারে না এবং লাস্টে পরাজিত হয়ে পানিতে পড়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি পানির নিচে যারা থাকে ওরা অনেক শক্তিশালী। আর এরপর যখন রিরিকে হত্যা করতে যায় তখনই সুরির জ্ঞান ফিরে আসে এবং সে ওদেরকে জানায়, দেখো আমি ওয়াকান্ডার রাজকুমারী, আমি এখনই চাই তোমাদের রাজকুমার বা রাজার সাথে কথা বলতে, তোমরা জাস্ট সেই পর্যন্ত এই মেয়েটিকে কিছু করো না। তো এরপরে সুরি এবং রিরি দুজনকে বন্দী বানানো হয়, আর পরের দিন ঘটনাস্থলে আমরা দেখি FBI উপস্থিত হয় তদন্তের জন্য। আর এখানে আমরা CIA এজেন্ট এভারেস্ট রসকেও দেখতে পাই এবং এখানে আমরা তার প্রাক্তন স্ত্রী ভ্যালেন্টিনাকেও দেখতে পাই। আর এই ভ্যালেন্টিনাকে হয়তো তোমরা দেখে থাকবে, আমি মনে করিয়ে দিই, আমরা এর আগে কোন একটা সিনেমা দেখেছিলাম, আমার নামটা মনে নেই, যে সিনেমা আমরা দেখেছিলাম ব্ল্যাক উইডো মারা যায় এবং তার কবরের কাছে ব্ল্যাক উইডোর বোন এবং এই মহিলাটা থাকে ভ্যালেন্টিনা, এবং ভ্যালেন্টিনা ব্ল্যাক উইডোর বোনকে উস্কায় যে হকাই তোমার বোনকে মেরেছে। তো এইটাই সেই মহিলা। আর আমরা জানতে পারি সে বর্তমানে CIA এর ডিরেক্টর হয়েছে, চিন্তা করা যায়। তার উপর আবার সে এভারেস্ট রোস্টের এক্স ওয়াইফ। তো যাই হোক, এখানে এভারেস্ট রোস্ট যখন আসে সে করে কি এখানে সুরির হাতের সেই অত্যাধুনিক ব্রেসলেটটা খুঁজে পায়, আর সবার অলক্ষ্যে সে ওটা পকেটে ভরে নেয়। আর এখানে একটা কথা উল্লেখ্য, এই এভারেস্ট রোস্ট কিন্তু অলওয়েজ ওয়াকান্ডাদের পক্ষে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওকে যখন একা ফিরে যায় ওয়াকান্ডায়, তখন ওয়াকান্ডা রানী রামুন্ডা ওকে অনেক তিরস্কার করতে থাকে যে তার মেয়েকে হারিয়ে এসেছে এবং তাকে এজন্য জেনারেল পদ থেকে বহিষ্কারও করে দেয়। আর এদিকে সুরি আর রিরি নামর রাজত্বে পৌঁছানোর পরে সুরি একাই অবস্থিত হয় নামরের সম্মুখে এবং নামর তাকে রাজকুমারী যথার্থ সম্মান জানায়। আর তারপর যখন সুরি তাকে জিজ্ঞাসা করে, তোমার মা তো একজন মানুষ ছিল, কিন্তু তুমি এভাবে পানির নিচে বসবাস করছো কিভাবে? তো নামর তখন তাদের পুরো ইতিহাস জানায় সুরিকে। তারা বলে যে আমার বর্তমান বয়স হচ্ছে 400 বছর, মানে এখানে যারা রয়েছে তাদের বয়স সবাই 300-400 এরকম বছরের আর কি, ওদের হায়াত বেশি কারণ পানির নিচে তো পলিউশন কম। তো 1571 সালে ইয়াকাটানের সকল জনগণ প্লেগে আক্রান্ত হয় এবং মরতে শুরু করে। আর ওই টাইমে একজন লোকের কাছে একটা গডের স্বপ্ন আসে যে পানির তলামুখ একটা গাছ রয়েছে, সেই গাছটার রস সবাই পান করো তাহলে তোমার ওই মহামারী থেকে নিস্তার পাবে। তো সবাই যখন ওইটা পান করে, ওই নীল গাছটা পান করে, সবার চামড়া নীল হয়ে যায়। আর এর ফলে যেটা হয়, তারা বাতাসে আর শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না। আর এর ফলে তারা পুরো জনগোষ্ঠী সমুদ্রে নিয়ে যায়। আর সমুদ্রে নামার পরে তারা দেখতে পায় তারা মাছের মতো শ্বাস প্রশ্বাস এখানেই নিতে পারছে, পানির ওপরের চেয়ে নিচে ভালো নিতে পারছে। আর তারপর থেকে তারা পানির তলাতে বসবাস শুরু করে এবং জন্ম নেয় তালুকন নামের একটা সভ্যতা, যেটার বয়স প্রায় 500 বছর। তবে যারা এই ভেষজ গাছের রস পান করেছিল তাদের মধ্যে ফের নামের একজন মহিলা ছিল যে প্রেগনেন্ট। আর তিনি যখন পানিতে নামেন তখনই তার পুত্র সন্তানের জন্ম হয়, আর সেই ছেলেটাই বড় হয়ে তালকানদের শাসক হয় এবং বাকিদের চেয়ে তার ক্ষমতাও ছিল ভিন্ন। সে পানির ভেতরে যেমন শ্বাস নিতে পারতো, পানির বাইরেও ঠিক একই রকম শ্বাস নিতে পারতো। আর তাছাড়া তার পায়ের মধ্যে দুটো ছোট ছোট ডানা ছিল, যে কারণে সে নিজের ইচ্ছা মতো উঠতেও পারতো এবং তার বয়স বাকিদের চেয়ে অনেক ধীর গতিতে পারতো। আর তার এই অলৌকিক ক্ষমতার কারণে তাকে বলা হতো কুলুক কুলুক নাকি কি, কিন্তু আমরা ওকে এখন কুলু কুলু বলবো আর কি। তো যাই হোক, কিছুদিন পর মা যখন মারা যায়, ওর মায়ের ইচ্ছে ছিল তাকে যেন মাটিতে দাফন করা হয়। তো এই কারণে তারা তাদের পূর্ণ জায়গায় যখন কবর দিতে যায় মোটামুটি 200-100 বছর পরে, তখন সেখানে গিয়ে দেখতে পায় পৃথিবী অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এবং ধনীরা গরিব মানুষদের উপর নির্যাতন করছে। মধ্যযুগের কাহিনী, মানে 1700 সালের কাহিনী। এটা দেখে ওর খুব রাগ লাগে এবং ও করে কি মাকে সমাধিস্থ করার পরে ওই সমস্ত সভ্যতা ধ্বংস করে দেয়, বড়লোকদের ধ্বংস করে দেয়। তো এই কারণেই ওইখানের একজন বড়লোক মারা যাওয়ার আগে ওকে নামর নামে ডাকে, যেটার অর্থ হচ্ছে শয়তানের বাচ্চা। আর তারপর থেকে শত্রুদের কাছে ওর নাম হচ্ছে নামর, শয়তানের বাচ্চা। তো ওদের কাছেও সমুদ্রের নিচে ভাইব্রেনিয়াম ছিল। তো এই ভাইব্রেনিয়ামের সাহায্যে ওরা সমুদ্রের নিচে বিশাল অ্যাডভান্স একটা রাজত্ব তৈরি করে ফেলে। তো সুরি তখন জিজ্ঞেস করে, তোমরা ভাইব্রেনিয়াম কই পেলে? আর আমাদের মনে একই প্রশ্ন আসে, কারণ আমরা তো জানি একটা উল্কাপিণ্ড অনেক বছর পূর্বে পৃথিবীতে এসে পড়েছিল, যেটা ছিল ভাইব্রেনিয়াম সমৃদ্ধ, আর ওটা পড়েছিল ওয়াকান্ডায়। কিন্তু এই মুভিতে যে কনসেপ্টটা বলা হয় সেটা হচ্ছে তখন একটা উল্কাপিণ্ড নয়, দুটো উল্কাপিণ্ড পড়েছিল ভাইব্রেনিয়ামের। একটা পড়েছিল আটলান্টিক মহাসাগরে, আরেকটা পড়েছিল আমাদের পায়খানার পেছনে ওয়াকান্ডায়। আর এই কারণেই বর্তমানে তালোকান আর ওয়াকান্ডার দুই জায়গাতেই ভাইব্রেনিয়াম রয়েছে। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, দেবী ব্লাস্টের দেখা পাওয়ার পরই ওয়াকান্ডানরা যেমন হার্ট শেপের ফুল থেকে তৈরি হওয়া ভেষজ খেয়ে ব্ল্যাক প্যান্থার হয়েছিল, সেরকম একটা ভেষজ খেয়ে কিন্তু ওরাও সাধারণ মানুষ থেকে তালোকান বা পানিতে বসবাসকারী মানুষের রূপান্তরিত হয়েছিল। এরপর নামর করে কি সুরিকে পানির তলার পুরো সভ্যতা ঘুরে দেখায় এবং এর ফলে সুরির সাথে তার অনেক সখ্যতা গড়ে ওঠে, মানে প্রেম 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 প্রেম। তো যাই হোক, এই প্রেম থেকে ওই নামর করে কি তার মায়ের একটা
ব্রেসলেট শুরিকে গিফট করে এবং বলে এটা সেই অলৌকিক গাছ থেকে তৈরি করা হয়েছে, মানে যে গাছের রস পান করে ওরা তালকান হয়ে উঠেছিল। তবে এত খাতিরের পরও শুরি তাকে রিকোয়েস্ট করে রিরিকে হত্যা করো না, ওকে মেরো না। কিন্তু নামর তাকে জানায় দেখো ওই একমাত্র সায়েন্টিস্ট না যার কারণে ওকে আমাদের মারতে হবে। কিন্তু আমার মায়ের কাজ সম্পূর্ণ করার সময় আমি যখন পৃথিবীটা দেখেছি, উপরের পৃথিবীটা, তখন আমি দেখেছি যে ধনী এবং বড় বড় দেশগুলো ছোট ছোট মানুষদের উপর অত্যাচার করে। আর যেহেতু ওরা জেনে গিয়েছে এখানে ভাইব্রেনিয়াম রয়েছে, অলরেডি ওরা জেনে গিয়েছে এবং প্রথম আঘাতটা আমরা ফিরিয়ে দিয়েছি, কিন্তু ওরা অবশ্যই আবার আসবে এবং পৃথিবীর আরো বড় বড় হামলা আমাদের জন্য অপেক্ষা করছে। তো তার আগে আমি যেটা চাই, পুরো পৃথিবীর উপর আগে আমি হামলা করব, আর এই কাজে আমি ওয়াকান্ডাদের সাহায্য চাই, কারণ আমরা দুজন হচ্ছে সবচেয়ে হাইলি অ্যাডভান্স সভ্যতা। তো আমরা যদি একসাথে কাজ করি, পৃথিবীর কোনো দেশেরই সাধ্য নেই আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আর তোমরা যদি রাজি থাকো আমাদের সাথে লড়াই করতে পুরো পৃথিবীর বিরুদ্ধে, তাহলে আমরা রিরিকে হত্যা না করে ফিরিয়ে দেবো। তো এই কথা শুনে শুরি জানতে চায় ওয়াকান্ডাররা যদি সাহায্য না করে তাহলে কি হবে। তখন নামর বলে প্রথমে আমরা রিরিকে হত্যা করব আর তারপর ওয়াকান্ডাকে আমরা পুরোপুরি ধ্বংস করে দেবো। আর এইদিকে আমরা দেখি রানিমা রামনরা হাইতিতে যায় নাকিয়ার সাথে দেখা করতে। আর নাকিয়ার কথা তো মনে আছে তোমাদের, আমাদের টিচালার বউ আর কি, এবং সে 6 বছর আগে ওয়াকান্ডা ছেড়ে দিয়েছিল। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে কিং টিচালা মারা যাওয়ার পরও সে ওয়াকান্ডায় যায়নি। কেন যায়নি, কেন লোক চোখের আড়ালো রয়েছে, এটা পরে জানতে পারবো। তো যাই হোক, রানিমা নাকিয়ার কাছে এজন্যই গিয়েছেন কারণ রানিমার বিশ্বাস এই মুহূর্তে একমাত্র নাকিয়া শুরিকে বাঁচিয়ে আনতে পারে। আর তাছাড়া নাকিয়া ওয়াকান্ডার জন্য এর আগে বহুবার গুপ্তচর বৃত্তি করেছে। তো রানিমা ওর কাছে সাহায্য চায় আর রানিমার কথা শুনে নাকিয়াও এই মিশন নিয়ে নেয়। আর এখনো লক্ষ্য নাকিয়া খুবই স্মার্ট এবং সে খুব অল্প সময়ের মধ্যে বের করে ফেলে যে শুরি বর্তমানে কোথায় রয়েছে, এবং এরপর সে অত্যাধুনিক একটা শিপের মাধ্যমে পানির তলায় প্রবেশ করে এবং শুরি এবং রিরি দুজনকেই, মানে ওদের সাথে ফাইট করে দুজনকেই মুক্ত করে পানির ওপরের ভাগে নিয়ে আসে, ওকান্ডায় নিয়ে আসে। আর এই কাজে রানী রামন্ডাও তাকে হেল্প করছিল, মানে এই টাইমে রানী নামরের সাথে কথা বলে ওকে ব্যস্ত রাখছিল। কিন্তু নামর যখন এরপর ফিরে মনে করো যে তার জায়গাতে যায়, সে জানতে পারে ওয়াকান্ডারা শুরি এবং রিরিকে মুক্ত করে নিয়ে গিয়েছে এবং এর ফলে একজন তালকানবাসীর মৃত্যু হয়েছে। তো এটা দেখে তোর মাথায় আগুন জ্বলে ওঠে। ফলে নামর করে কি তৎক্ষণাৎ তার সেরা কয়েকজন বাহিনী নিয়ে ওকান্ডাদের আক্রমণ করার জন্য উপস্থিত হয়। কিন্তু ওকান্ডাদের উপর আক্রমণ হলে ওকান্ডান বাহিনীও তো ওদের সাথে লড়াই করতে শুরু করে, বাট নামর এত বেশি শক্তিশালী যে প্রত্যেকটা সৈন্যদের বিধ্বস্ত করে উপস্থিত হয় রানী রামন্ডার সম্মুখে, এবং সেখানে সে ওয়াটার বোমের সাহায্যে রানীর পুরো মনে করো সিংহাসন ধ্বংস করে দেয়। আর এরকম অবস্থায় রিরিকে ডুবতে দেখে রানীমা তাকে বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ হারায়, যেটা দেখে শুরি কান্নায় ভেঙে পড়ে। কিন্তু নামর তখন সেখানে উপস্থিত হয়ে বলে আমি আবারও ফিরে আসবো, এবং সে শুরির উদ্দেশ্যে বলে যেহেতু তোর মা মরেছে এখন থেকে তুই হচ্ছিস ওকান্ডার কুইন, তো আমি তোকে জানিয়ে যাচ্ছি আজ থেকে ঠিক 1 সপ্তাহের মধ্যে আমি পুরো দলবল নিয়ে ফিরে আসবো এবং তোদের উপর হামলা করবো এবং ওয়াকান্ডার নাম চিরতরে মুছে দেবো। বাট একটা অপশন রয়েছে তোদের হাতে, তোরা যদি আমাদের সাথে যোগ দিস, পুরো পৃথিবীর উপর হামলা করিস, তাহলে তোরা বেঁচে যাবি। তো যাই হোক, নামর এখান থেকে এরকম ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার পরে ওয়াকান্ডারা তো অনেক ভয় পেয়ে যায়। তবে তারপরেও তারা তাদের রীতি অনুযায়ী রানী রামন্ডাকে শেষ বিদায় জানায়। আর তখন এমবাকো, যে আর কি খুব সাহসী ছিল, সে সিরিকে জানায় তুমি যদি পারমিশন দাও তাহলে সমস্ত ওয়াকান্ডানদের আমি আমার জাবরি কাবিলাতে শিফট করাতে চাই। কারণ আগে আমি মনে করেছিলাম যে ওরা শক্তিশালী না, এত শক্তিশালী না, কিন্তু দেখতে পাচ্ছ অনেক শক্তিশালী, ওদের সাথে মনে হয় না আমরা পারবো। তো এই জন্য আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। মানে চিন্তা করো, ওয়াকান্ডানরা ভয় পাচ্ছে, যারা আজ পর্যন্ত কোনো কিছুতে ভয় পায় না, আমেরিকা রাশিয়াকে ভয় পায় না, তারা ওই তালকানদের ভয় পাচ্ছে। তো শুরি তখন এই কথার উত্তরে বলে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করতে পারো, এখানে আমার কোনো মতামত নেই, বাট আমার একটাই লাইফের শপথ, সেটা হচ্ছে আমি আমার মায়ের মৃত্যুর বদলা নেব। আর সে ওইরকম করে কাজ শুরু করে দেয়। আর রিরিও তখন শুরিকে জানায় রানীমা আমাকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছে, আর এই বলিদানের বদলে আমিও কিছু করতে চাই। তো সে শুরিকেও হেল্প করার জন্য নতুন আরেকটা আরো শক্তিশালী আয়রনম্যান টাইপ স্যুট তৈরি করে এবং দুজনে মিলে নামর উপরে রিসার্চ করে বুঝতে পারে ওর সমস্ত ক্ষমতা পানির জন্য। তো ওকে কোনোভাবে যদি পানির উপরে গরম কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে ওর ক্ষমতা সব পেছন দিয়ে বেরিয়ে যাবে, ওর দুর্বল হয়ে পড়বে। তো এই জন্য ওরা করে কি হাই টেম্পারেচারের একটা সনিক প্লেন রেডি করে ফেলে। আবার সূর্য সেই গবেষণা আবার শুরু করে, মানে হার্ট শেপের ফুল তৈরির গবেষণা, যেটার মাধ্যমে সে ব্ল্যাক প্যান্থারে রূপান্তরিত হতে পারবে। আর এই কাজ করার জন্য সে সাহায্য নেয় নামরের কাছ থেকে যে ব্রেসলেটটা পেয়েছিল, যেটার মধ্যে ওই যে অলৌকিক গাছটার রস ছিল, সেই ব্রেসলেটেরই, এবং ওই ব্রেসলেটের সাহায্যে সে খুব সহজেই হার্ট শেপের ওই ফুলটা পুনরায় তৈরি করতে সফল হয়। এবং এরপর সে তাদের রীতি অনুযায়ী ওই ফুলের ভেষজ পান করে। আর আমরা জানি যে এই ফুলের ভেষজ পান করলেই কিন্তু ব্ল্যাক প্যান্থার হওয়ার পরে কিন্তু সে একটা ভিশনের দুনিয়া চলে যায়, যেখানে তার পূর্বপুরুষদের সাথে দেখা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত তার সামনে আসা হচ্ছে কিলমনগার। তো সুরি তো কিলমনগারকে দেখে অবাক হয়ে যায়, সে ভেবেছিল হয়তো তার ভাই টিচালার সাথে দেখা হবে, কিন্তু কিলমনগার তাকে জানায় তোমার চিন্তা ভাবনা আর আমার চিন্তা ভাবনা অনেকটা একই, এই কারণে তুমি আমাকে দেখতে পাচ্ছ। কিন্তু সুরি তার কথা বিশ্বাস করে না এবং বলে আমি তোমার মতো কখনোই হতে পারি না, এত লোভী এত স্বার্থন্বেষী আমি হতেই পারি না। কিন্তু কিলমনগার তখন জানায় দেখো আমি আমার বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য এসব করেছিলাম, আর ঠিক সেরকমই তুমি তোমার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য ব্ল্যাক প্যান্থারে রূপান্তরিত হয়েছো। তো যাই হোক, ওখান থেকে সুরি ফিরে আসে এবং ফিরে আসার পরে বুঝতে পারে ওর ভেতরে সুপার পাওয়ার চলে এসেছে, ওর ভেতর অনেক গুণ পাওয়ার চলে এসেছে, মানে ও ফাইনালি ব্ল্যাক প্যান্থারে রূপান্তরিত হয়েছে। তো এই জন্য সে করে কি একটা অত্যাধুনিক ব্ল্যাক প্যান্থার স্যুট পরে আর উপস্থিত হয় হচ্ছে জাবরি কাবিলাতে, এবং সেখানে গিয়ে এমবাকুর সাথে সে তার শক্তির পরীক্ষা করে
এবং এমবাকু শরীর শক্তি দেখার পরে ফাইনালি সবার সামনে ওকে ব্ল্যাক প্যান্থার হিসেবে মানে নেক্সট জেনারেশনের ব্ল্যাক প্যান্থার হিসেবে ঘোষণা করে। আর অন্যদিকে আমরা দেখি অ্যাঞ্জেলিনা জানতে পারে যে তার স্বামী এভারেস্ট রোজ সিআইএ এজেন্ট হয়েও পুরোটা সময় ধরে ওয়াকান্ডার সাথে যোগাযোগ করছে এবং তাদেরকে ইউএস গভর্নমেন্টের সমস্ত গোপন খবর পাচার করছে। তো এই কারণে সে মুহূর্তে ওকে গ্রেপ্তার করে। আর এদিকে ব্ল্যাক প্যান্থার হিসেবে মর্যাদা পাওয়ার পরই শুরি সিদ্ধান্ত নেয় যে 7 দিন পরে নামর যে আক্রমণ করবে তার আগে সে নিজ থেকে ওদের উপর আক্রমণ করবে এবং বুঝিয়ে দেবে ওয়াকান্ডারা ওদের চেয়ে কোনো অংশেই কম নয় এবং সে সমস্ত দলবল নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেয়। আর রিডিও তার নতুন স্যুটে রেডি হয়ে যায়। আর এছাড়াও শুরি অত্যাধুনিক একটা স্যুট বানিয়েছিল হচ্ছে ওকেয়ার জন্য এবং এর সাথে নাকিয়াকেও সেম একটা স্যুট গিফট করে যেটা নাম হচ্ছে মিডনাইট অ্যাঞ্জেলস। আর এর সাথে ওকেয়াকে তার জেনারেল পদটা আবারও ফিরিয়ে দেয়। তো যাই হোক এই মিডনাইট অ্যাঞ্জেলস স্যুটটাও কিন্তু অনেকটা আয়রনম্যান টাইপের মতো, মানে এই পুরো সিনেমাতে প্রচুর আয়রনম্যান স্যুট দেখানো হচ্ছে। তো যাই হোক শুরি তার সকল দলবল নিয়ে একটা বড় জাহাজের মাধ্যমে তালোকানবাসীদের সেই লোকেশনে যায় এবং এমন একটা ভাব ধরে যে ওরা ভাইব্রেনিয়াম চুরি করতে এসেছে, মানে এটা একটা ফাঁদ। তো তালোকানরা মনে করে যে আক্রমণ এসেছে, তারাও করে কি ওপর উঠে ওদের সাথে ফাইট শুরু করে দেয়। তো আর ওইভাবেই শুরু হয়ে যায় ওয়াকান্ডা ভার্সেস তালোকানদের ফাইট। তবে এই লড়াই মাঝে শুরু করে কি চালাকি করে নামরকে ফাঁদে ফেলে তার তৈরি যে রয়্যাল টানেল ফাইটার রয়েছে, একটা জেড রয়েছে গরমের জেড, সেটার মধ্যে বন্দী করে ফেলে এবং ওটার এত বেশি উত্তাপ যে নামর বুঝতে পারে সে আস্তে আস্তে দুর্বল হতে পড়েছে এবং সে ফাঁদে পড়ে গিয়েছে। তো এটা বুঝতে পেরে সে করে কি তার হাতে যে বর্ষাটা ছিল ওটা দিয়ে ওই শিপের চেম্বার ভেঙে ফেলার চেষ্টা করে। আর এটা বুঝতে পেরে শুরু করে কি সঙ্গে সঙ্গে তার সনিক জেটটাকে মরুভূমির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ মরুভূমির মধ্যেও টেম্পারেচার হাই থাকবে এবং পানি থাকবে না। আর এদিকে নামরকে বন্দী বানানো হয়েছে এই খবর পেয়ে সমস্ত ওয়াকান্ডানরা তাদের শিপ নিয়ে ফিরে আসার ডিসিশন নেয়, কিন্তু তালোকানরা তখন অনেক ওয়াটার বমের সাহায্যে ওদের শিপের উপর আক্রমণ করে। আর এর ফলে তাদের লড়াই চলতেই থাকে, মানে এখান থেকে হয় জান নাও নয়তো জান দাও, এই দুইটার একটা না করে ফিরে আসার উপায় নেই। আর এই ফাইটের মধ্যে আমরা দেখতে পাই মিডনাইট অ্যাঞ্জেলস ওকিয়া এবং নাকিয়া এবং এর সাথে রিরি তাদের তিনজনের ওই আয়রনম্যান স্যুট দিয়ে সেই লেভেলের ফাইট করছে, মানে আয়রনম্যান স্যুটটাকে একেবারে সস্তা বানিয়ে ফেলেছে মার্ভেল। বিষয়টা দুঃখজনক, কিন্তু কি আর করবে, আর কত কাহিনী কই থেকে আনবে। আর অন্যদিকে আমরা দেখি শুরি যে সনিক জেট নিয়ে মরুভূমিতে যাচ্ছিল, কিন্তু নামরের ওই আক্রমণের কারণে সনিক জেটটা মাঝ আকাশে ধ্বংস হয়েছে এবং দুজনে একটা মরুভূমির উপকূলে পতিত হয়। আর একটু ভেতরে গেলে আর কি কাজটা হতো। আর এখানে তাদের ফাইনাল ফাইট শুরু হয়। তো নামর এখানে ব্ল্যাক প্যান্থারকে মেরে গুরুতর আহত করে দিলেও তাকে পুরোপুরি হত্যা করার আগে সে করে কি পানিতে নামার চেষ্টা করে, কারণ তার ভেতর থেকে দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু এই সুযোগে আহত ব্ল্যাক প্যান্থার করে কি ওর সম্মুখে হাজির হয় এবং সেখানেই পড়ে থাকা ধ্বংসপ্রাপ্ত যে ওই ফাইটার জেটটা ছিল তার ফুয়েল ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটায়, যার কারণে আগুনে ঝলসে গিয়ে নামর তার পুরোপুরি কার্যক্ষমতা হারিয়ে একেবারে মনে করো শরীফ থেকে শরীফা হয়ে যায়। আর এই সুযোগে শুরু যখন ওকে হত্যা করতে যায় তখন ওর মায়ের ভীষণও দেখতে পায়। ওর মা ওকে জানিয়েছিল দেখিয়ে দিও যে তুমি কে। তো এর মানে হচ্ছে যে ওয়াকান্ডানরা যে মানবিক এরকম একটা কিছু বুঝিয়েছে আর কি। তো এর জন্য সূর্য ওকে হত্যা করেন এবং বলে আমার সামনে হার মেনে নাও, তাহলে ওয়াকান্ডাই তোমাদের সমুদ্রকে রক্ষা করবে এবং তোমাদের গোপনীয়তা বজায় রাখতে সহায়তা করবে। তোমাদের উপর যদি আঘাত আসে আমরা তোমাদের সাথে লড়াই করব, কিন্তু অগ্রিম কারোর সাথে আমরা লড়াই করতে যাব না। আবার এদিকে নামর তো মনে করে এখন নামরদ হয়ে গিয়েছে, শরীফা হয়ে গিয়েছে। দ্বিতীয় কোনো রাস্তা না পেয়ে ও হার মেনে নেয় এবং সে উল্টো ব্ল্যাক প্যান্থারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সঙ্গে সঙ্গে তারা দুজনে একসাথে লড়াইয়ের ময়দানে ফিরে আসে এবং একত্রিত হয়ে দুই পক্ষকেই থামায় যে আমরা এখন থেকে একসাথে কাজ করছি। তো যাই হোক সবাই যার যার জায়গায় ফিরে আসে। আর পরবর্তীতে আমরা দেখতে পাই সাধারণ ওয়াকান্ডিয়ানরা পুনরায় জাবরি কাবিলা থেকে ওয়াকান্ডায় ফিরত এসেছে এবং আগের মতো বসবাস করতে শুরু করেছে। আর শুরি তার তৈরি ওই হার্ট শেপের ফুল আবারও মাটিতে লাগিয়ে দেয় যাতে এই ফুলের সাহায্যে ভবিষ্যতে আরো অনেক ব্ল্যাক প্যান্থার এই ব্ল্যাক প্যান্থারের উত্তরাধিকার চলতেই থাকে। আর তারপর রিরিকে ওয়াকান্ডা থেকে ছেড়ে দেওয়া হয় যাতে সে এমআইটি তে ফিরে পড়াশোনা করতে পারে। আর এমআইটি সম্পর্কে তো জানোই আমাদের স্পাইডারম্যানও কিন্তু এমআইটি তে পড়ালেখা করে, যত বড় বড় বিজ্ঞানী এমসিইউতে রয়েছে সব এমআইটি তে পড়ালেখা করেছে, ইভেন কি আয়রন ম্যানও। তো যাই হোক রিরিকে ছেড়ে দেওয়ার আগে শুরি কিন্তু আয়রন ম্যানের স্যুটটা ওয়াকান্ডা দিয়ে রেখে দেয়, কারণ এই স্যুট নিয়েও যদি বাইরে যায় তাহলে আমেরিকান গভর্নমেন্টের সাথে ওদের বিতর্ক হতে পারে, ওরা কোনো ঝামেলা চায় না। তো এরপরে আমরা দেখতে পাই ওয়াকান্ডার সিংহাসনে কে বসবে নিয়ে এমবাকু চ্যালেঞ্জ জানায়, যদি কেউ ব্ল্যাক প্যান্থার হয়ে সিংহাসনে বসতে চায় তাকে তো এই রীতিটা পূরণ করতেই হবে। তো সেই হিসেবে শুরি ভার্সেস এমবাকুর লড়াই হবে, বাট শুরি এই লড়াইটা এড়িয়ে গিয়ে ডাইরেক্ট যায় হচ্ছে হাইতির উদ্দেশ্যে, নাকের সাথে দেখা করতে। আর অন্যদিকে আমরা দেখতে পাই নামর তার জাতিকে আশ্বস্ত করে ওয়াকান্ডার সাথে আমাদের যে নতুন জোট হয়েছে এটা আমাদের জন্য ভালো হবে, আমরা একসাথে আমাদের উপর আসা আক্রমণ প্রতিরোধ করতে পারবো। আর এইদিকে আমরা দেখি এভারেট রোজকে, যাকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, বাট পথের মধ্যে সেখানে ওকিও চলে আসে এবং রোজকে তার হেফাজত থেকে মুক্ত করে, বুঝতেই পারছো রোজকে ওয়াকান্ডায় নিয়ে যাবে। আর লাস্ট সিনে আমরা দেখতে পাই হাইতিতে উপস্থিত হয়ে শুরি দেখা করে নাকিয়ার সাথে। আর এরপর সে সমুদ্র সৈকতে উপস্থিত হয়ে তার মায়ের ইচ্ছা মতো সেই রীতি পূরণ করার জন্য ওর ভাইয়ের এবং মায়ের যে শেষকৃত অনুষ্ঠানের ড্রেসটা পরেছিল সেটা পুড়িয়ে দেয় যাতে ভাই আর মায়ের শোক ভুলতে পারে। আর তারপর পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় নাকি একটা বাচ্চা ছেলেকে শুরির সামনে নিয়ে আসে এবং পরিচয় করিয়ে দেয় এটাই তোমার ভাতিজা কিং টিচালার শেষ স্মৃতি, যার নাম টুসাইন, যাকে আমি তোমার ভাইয়ের কথা মতো ওয়াকান্ডার সিংহাসন থেকে অনেক দূরে এই জায়গাতে বড় করেছি। তো এখন আমরা বুঝতে পারলাম নাকিয়া কেন ওয়াকান্ডায় যেত না এবং এত দূরে বসবাস করছে। তো যাই হোক
এই বাচ্চা তখন সুরিকে এই পরিচয় দেয় যে আমার আসল নাম টুসাইন না, আমার আসল নাম হচ্ছে যুবরাজ টিচালা। মানে বুঝতেই পারছো ভবিষ্যৎ ব্ল্যাক প্যান্থার এই টুসাইন বা যুবরাজ টিচালা হতে চলেছে। আর এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমার কাছে সিনেমাটা কিন্তু অনেক ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, কারণ সবার চয়েস এক না। যেমন অনেকে আছে বালিশ মাথার নিচে দিয়ে ঘুমায়, আমার বদ অভ্যাস আমি বালিশ মাথার উপরে দিয়ে ঘুমাই। তো এক একজনের অভ্যাস এক এক রকম। আবার অনেকে আছে গোসলের পরে খায়, কিন্তু আমি বরাবরই আগে খাই তারপর গোসল করি। মানে এক একজনের এক এক রকম অভ্যাস, এক একজনের এক এক রকমের চয়েস, এটাই আর কি। তো আমি বিদায় নিচ্ছি। ঈদ মোবারক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।